শব্দটা ঘরের চারপাশে ধীরে ধীরে ঘুরছিল। ঠিক হাঁটা না, ঠিক টানা না, নুপুরের মতো, কিন্তু কাউকে হাঁটতে দেখা যাচ্ছে না। গল্পের রহস্যে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকেই সবই আছে। গল্পের রহস্যে আজকের গল্প জয় কর্মকারের লেখা নুপুরের শব্দ। তাহলে চলুন শুরু করা যাক। সকালের দিকটা তখন আমার খুব একটা ভালো লাগতো না। শুধু মনে হতো দিনটা জোর করে শুরু করানো হচ্ছে। ঘর থেকে বেরোলে কাঁধে ঝোলানো জিনিসটার কথাই সবার আগে মাথায় আসত। ওটার ওজন না, ওটার দায়। মাথার ভেতরে তখন একটাই হিসেব চলত, আজ কতক্ষণ পরে এই ঝামেলাটা নামিয়ে কোথাও বন্ধুদের সাথে আড্ডা মারব। বেশিরভাগ দিনই সেই হিসেবটা মিলেও যেত, আর কোনো দিন ভুল করে অন্যদিকে পা পড়ে যেত। সেই দিনগুলোই ছিল বিপজ্জনক, কারণ সেদিন থাকত জয়দীপ বাবুর ইংরেজি ক্লাস। উনি নাম ধরে ডাকতেন, পুরো নামে, এমন করে ডাকতেন যেন ক্লাসে ঢোকার আগেই আমাদের মুখ দেখে সব বুঝে গেছেন। আমি আর বিশু শেষ বেঞ্চে বসে থাকতাম মাথা নিচু করে। চোখ তুলে তাকানোর সাহস হতো না। মনে হতো যদি তাকালেই আমাদের ডেকে বসে। তাতেও কোনো লাভ হতো না। বোর্ডের দিকে তাকিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আমার নামটা ডাকতেন, তারপর বিশুরটা। ওই ডাকটা কানে ঢুকলেই মাথার ভেতর সব একসাথে উল্টে যেত। কোন চ্যাপ্টার, কোন লাইন, কি পড়া হচ্ছে কিছুই বুঝতাম না। এক তো ইংরেজিতে কিছু বুঝতেই পারতাম না, তার উপর আবার ইংরেজিতে কি বলতেন, কোনো প্রশ্ন করতেন নাকি ধমকাতেন, কিছুই বুঝতে পারতাম না। মনে হতো মাথার ভেতর কেউ জল ঢেলে দিচ্ছে। কিছু বলতে চাইতাম, কিন্তু মুখ খুললেই আর কিছু বেরোতো না। ভেতরটা তখন মার খাওয়ার ভয়ে একেবারে শুকিয়ে যেত, আর উনি সেটা বুঝতেন। চুপ করে দাঁড়িয়ে থাকলেই আর কিছু জিজ্ঞেস না করে সোজা মার চালাতেন। পিঠটা ফাটিয়ে দিত, এমন মারতেন না পিঠটা জ্বলিয়ে দিত। মার শেষ হলে বাইরে দাঁড় করিয়ে দিতেন, তার উপর আবার ভেতরের মেয়েগুলো দেখে হাসত। স্যারকে মনে মনে গাল দিতেও কম করিনি। স্যারকে যা রাগ লাগতো না, মনে হতো শালাকে রাস্তায় আটকে মার চালিয়ে দিই। শুধু বাবার কাছে মার খাওয়ার ভয়ে ওই কাজটা করে বসিনি। তাছাড়া যতই হোক স্যার তো স্যার। পিঠ জ্বলছে, আর মাথার ভেতরে একটাই কথা, ভুল করে আজ কেন এলাম। সেই দিনগুলো থেকেই আমরা হিসেব করে চলতে শুরু করেছিলাম। যেদিন জয়দীপবাবুর ক্লাস থাকবে সেদিন স্কুলে আসবই না। বাড়ি থেকে বেরিয়ে স্কুলের নাম করে সোজা চলে যেতাম শিবতলার পাশের পুকুর পাড়ে। 4-5 জন থাকতাম, কে আগে এলো কে পরে সেটা কোনোদিন হিসেব করিনি। কেউ জলে ঢিল মারত, কেউ ঘাসে শুয়ে থাকত, কেউ আবার বিড়ি ফুঁকত। ওখানে মার নেই, প্রশ্ন নেই, ইংরেজি নেই, শুধু সময়টা ধীরে যেত। তখন বুঝিনি এই ধীরে যাওয়াটাই আমাদের জীবনের সবচেয়ে হালকা সময় ছিল, কারণ ওই সময়টার পর সবকিছু ধীরে ধীরে চুপচাপ বদলাতে শুরু করেছিল। পুকুর পাড়ে বসে থাকাটা তখন শুধু পালানো ছিল না, ওটা ছিল চুপ করে থাকা শেখা। ওখানে কেউ প্রশ্ন করত না, কেউ নাম ধরে ডাকত না। সময়টা ধীরে যেত, আর ধীরে গেলে ভেতরের আওয়াজগুলোও চুপ থাকত। কিন্তু একদিন খেয়াল করলাম বিকেলটা আর আগের মতো শব্দ করে না। দোকান খোলা, বেঞ্চ খালি, দোকানদার চোখ তুলে তাকায় না, টাকা নেয়, জিনিস দেয়, তারপর হঠাৎ শাটার নামায়। এটা একদিনের ব্যাপার ছিল না, পরের দিনও তাই, তারপরের দিনও তাই। তখন বোঝা যায় কিছু বদলাচ্ছে। বাড়ির বড়রা আর সন্ধ্যের পর বাইরে দাঁড়ায় না, কেউ জুড়ে কথা বলে না, হাসি নেই, ঝগড়া নেই, শুধু ডাক আসে, কইরে ভেতরে আয়। কেন এই প্রশ্নটা কেউ করে না? একদিন করেছিলাম। এক কাকা আমার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ, তারপর বলেছিলেন, অত জানতে হবে না। এই কথাটাই সবচেয়ে খারাপ ছিল, কারণ ভয় দেখালে অন্তত বোঝা যায় এখানে
কিছু বোঝাই যাচ্ছে না। বন্ধুদের সাথে কথা হতো চুপি চুপি। একজন বলল, রাতে শব্দ শুনছিস? আমি বললাম, কীরকম? বলল, মাটিতে না। আরেকজন বলল, নুপুরের মতো। এই কথাটার পর আর কেউ কিছু বলেনি, কারণ আমরা সবাই বুঝে গিয়েছিলাম যেটা শোনা যাচ্ছে ওটা একই জায়গায় একইভাবে শোনা যাচ্ছে। কুমু বাড়িতেই কেউ জোরে কিছু বলে না, কেউ ভয় দেখায় না, কেউ মানা করে না। শুধু একটা নিয়ম নিজে নিজেই দাঁড়িয়ে যায়, সন্ধ্যের পর আলো জ্বালানো যাবে না। কে বলেছে কেউ জানে না, কেন বলেছে কেউ জানতে চায় না। সেই দিন সন্ধ্যায় আমি দেরি করে বাড়ি ফিরেছিলাম। মা দরজা খুলে আমাকে ভেতরে এনে দরজা বন্ধ করেছিল। কোনো তাড়া নেই, কোনো রাগ নেই, শুধু বলেছিল, আজ আলো জ্বালাবি না। এই কথাটা শান্তভাবে বলা হয়েছিল, আর ঠিক এই কারণেই ভয়টা ভেতরে ঢুকে গিয়েছিল। কারণ তখন বুঝেছিলাম এটা কোনো সতর্কতা না, এটা এমন কিছু যেটা সবাই আগেই মেনে নিয়েছে। সন্ধ্যের পর থেকেই ঘরটার ভেতরটা আলাদা লাগছিল। না যে কেউ কথা বলছিল, কিন্তু চুপ থাকাটাও সেদিন অন্যরকম ছিল। হারিকেনটা ঘরের এক কোণে রাখা ছিল, দেখা যাচ্ছিল, কিন্তু জ্বালানো হয়নি। আমরা সবাই এক ঘরে বসেছিলাম, কে কোথায় কেউ ঠিক করে দেখেনি। আমি তখন বুঝতে পারছিলাম না ভয় পাচ্ছি না শুধু অস্বস্তি লাগছে। দরজাটা বন্ধ ছিল, কিন্তু এমন করে না যেমন করে রাতে বন্ধ করা হয়, যেন দরজাটা নিজেই বুঝে গেছে আজ খুলতে হবে না। প্রথম শব্দটা খুব পরিষ্কার ছিল না, কিছু একটা ঘষার মতো। আমি তখন ভাবিনি বাইরের শব্দ, কারণ গ্রামে রাতে শব্দ নতুন না। কিন্তু তারপর শব্দটা একই রকম ছিল না, ওটার ভেতরে একটা ছন্দ ঢুকে গিয়েছিল, খুব হালকা, টিক টিক না, ঠিক টিকও না, যেন ধাতব কিছু একটু নড়ছে। আমি তখনও নুপুর ভাবিনি, কারণ নুপুর হলে হাঁটার শব্দ থাকত, এখানে হাঁটা ছিল না। শব্দটা এক জায়গায় দাঁড়িয়ে নড়ছিল। 5 সেকেন্ড নীরবতা। তারপর বুঝলাম শব্দটা মাটিতে ছিল না। আমি শপথ করে বলতে পারি ওটা উঠোন থেকে আসেনি। ওটা আমার কানের সমান উঁচুতে ছিল, ঠিক দরজার সমান্তরালে, যেন কেউ দরজার সামনে দাঁড়িয়ে এক পা নাড়ছে, কিন্তু পা ফেলছে না, শুধু নড়াচড়া। নুপুর হলে যেটা হয়, ওই ছোট ছোট ধাতব ঠোকাঠুকি। কিন্তু এখানে একটা অদ্ভুত ফাঁক ছিল, শব্দের মাঝখানে একটু থামা, যেন কেউ শুনছে, আমরা শুনছি কিনা। ঘরের ভেতরে কেউ নড়েনি, কেউ কথা বলেনি। আমি বুঝতে পারছিলাম সবাই জেগে আছে, কারণ কেউ ঘুমোলে নিঃশ্বাসের শব্দ হতো, কিন্তু সেদিন কারোর নিঃশ্বাস শোনা যাচ্ছিল না। শব্দটা ঘরের চারপাশে ধীরে ধীরে ঘুরছিল, ঠিক হাঁটা না, ঠিক টানা না, নুপুরের মতো, কিন্তু কাউকে হাঁটতে দেখা যাচ্ছে না, যেন কেউ ভেতরটা মেপে নিচ্ছে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কিছু বেরোয়নি। ভেতরটা এমনভাবে চেপে ধরেছিল যেন শব্দ করলেই ওটা আমাদের দিকে তাকাবে। তারপর হঠাৎ শব্দটা থেমে গেল, এমনভাবে থামল যেমন করে কেউ বুঝে যায় তাকে দেখে নিয়েছে। কেউ আলো জ্বালায়নি, কেউ দরজা খোলেনি। রাতটা কেটে গিয়েছিল, ভোরে আলো জ্বালানো হয়েছিল, সব কিছু ঠিক ছিল, ঘর, উঠোন, দরজা, সব। কিন্তু পরের দিন বিশুর সঙ্গে কথা বলার পর আমরা আর কাউকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ বিশু যেটা বলেছিল, শব্দটা তার বাড়ির ছাদের ধার ঘেঁষে একইভাবে নড়ছিল, একই থামা, একই ছন্দ। আর তখনই আমরা বুঝে গিয়েছিলাম যেটা আমরা শুনেছিলাম আর যেটা বিশু শুনেছিল ওটা আলাদা আলাদা কিছু ছিল না, আর কিছু কথা একবার মিললে আর খোলা যায় না।